প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এবং বাংলা ভিশনের বলা চলে বিশেষ আয়োজন, 4 দিন ব্যাপী আয়োজন, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস এবং পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আপনাদেরকে সাথে আছি আমি মামুন আবদুল্লাহ। আমার সাথে আছেন দুজন অতিথি। শুরুতেই অতিথিদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, এবং আমার বাম পাশে আছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক, লেখক এবং সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীদের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত 291টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বিএনপি পেয়েছেন 208টি এবং জামাত জোট মনোনীত তারা পেয়েছেন 70টি আসন। সেটি যদি বলা চলে যে এনসিপির সাথে সংযুক্ত হয়ে আরও 4টি আসন, 74 থেকে 75টি আসন তারা পেয়েছেন। বেসরকারিভাবে এটি ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা আমার আলোচনায় যেতে চাই। শুরুতেই আমিরুল মোমিনিন মানিক, আপনার কাছে আসতে চাই। নির্বাচনের পাল্টাপাল্টি একটা অভিযোগ ছিল, নির্বাচন আসলে কতটুকু ফেয়ার হলো আপনার কাছে কি মনে হয়? ঐতিহাসিক নির্বাচন হয়েছে, কারণ গত 54 বছরে অনেক নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেটা আমরা জানি। বিশেষ করে গত 16 বছরের কথা যদি বলি, 16 বছরের আগের নির্বাচনটিও কিন্তু গ্রহণযোগ্য ছিল না সেইভাবে। আমি 2008-এর কথা বলছি, এরপর 14, এরপর 18 এবং 24। এই নির্বাচনগুলোতে মানুষ তার রায়কে প্রতিফলিত করতে পারেনি, ভোট দিতে পারেনি, একটা শঙ্কা ছিল। কিন্তু এবার আমরা কি দেখলাম? স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিয়েছে। বড় বিষয় হচ্ছে, আমরা অনেকেই আশঙ্কা করছিলাম যে সংঘাতমুক্ত হবে কিনা। বিশেষ করে তফসিল ঘোষণার পর শরীফ ওসমান হাদি এবং শেরপুরে জামাত নেতার হত্যা, সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুব একটা অনুকূলে ছিল না। বিশেষ করে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। দুপক্ষের মধ্যেই তর্কযুদ্ধ এবং ভয়াবহ একটা গুজবের পরিস্থিতিও আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হবার জন্যে পুরো ক্রেডিট আমাদের জনগণকে দিতে হবে, কারণ জনগণ সংযত থেকেছে, দুপক্ষের জনগণই। এরপর একেবারেই যারা রাজনীতির বৃত্তের বাইরে আছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন, তারা নিজেদেরকে এই উৎসবে সামিল করেছেন। পাশাপাশি যেন কোনো সংঘাত না হয়, জনগণের একটা সতর্ক দৃষ্টি ছিল প্রথমত। দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যদি আরও সুনির্দিষ্ট করে বলি, সেনাবাহিনী খুবই দুর্দান্ত ভূমিকা পালন করেছে। কোথাও একটু অস্থিতিশীল পরিস্থিতি ঘটলেই তারা হস্তক্ষেপ করে সেটা সমাধান করেছে। তো সেই জন্যে সব মিলিয়ে আমি জনগণকে, সেনাবাহিনীকে এবং সর্বোপরি অন্তর্বর্তী সরকারকে ক্রেডিট দিতে চাই। এই নির্বাচনের অভিজ্ঞতা থেকে যেটা ভবিষ্যতে হতে পারে, আমরা গণমাধ্যমগুলোতে দেখলাম যে বিক্ষিপ্তভাবে ফলাফল ঘোষণার একটা প্রবণতা। ধরুন, একটি চ্যানেল এক ধরনের তথ্য দিচ্ছে, আরেকটি চ্যানেল আরেক ধরনের দিচ্ছে, হয়তো বেসরকারি ফলাফলের উপর ভিত্তি করেই তারা প্রচার করছে। কিন্তু এই বিষয়েও একটি যদি নীতিমালা থাকে যে নির্বাচন কমিশন যখন কেবল ঘোষণা দেবে তখনই প্রকাশ করা যাবে, তাহলে আমার মনে হয় পেশাদারিত্বের ক্ষেত্রে আরও ভালো হবে এবং তথ্য বিভ্রাট হবে না। না হলে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেল থেকে এক ধরনের তথ্য পাচ্ছি, আবার যমুনা থেকে এক ধরনের তথ্য পাচ্ছি, বা সময় থেকে এক ধরনের তথ্য পাচ্ছি। নিশ্চয়ই আপনিও গণমাধ্যম কর্মী ছিলেন, আমাদের গণমাধ্যম যারা সহকর্মী আছেন তাদের কাছ থেকেই হয়তোবা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেসরকারি যে ফলাফল সেটি আমরা জেনে থাকি আসলে। কিন্তু আপনি যেটি বলছিলেন, এটি সরকারি একটা মাধ্যম, সুন্দর একটা ওয়ে হওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। না হলে দেখুন যে আমি যমুনাতে দেখছি যে 10টিতে এগিয়ে, আবার মানে বাংলা ভিশন বা অন্য চ্যানেলে দেখছে 3টিতে, তাহলে কি একটা কনফিউশন তৈরি হচ্ছে, ঠিক কি না? এটাতে জনগণ কি, জনগণের মধ্যেও একটা ভুল মেসেজ যায় যে তাহলে ওইখানে এটা দেখলাম, এখানে কেন দেখলাম না। সবচেয়ে প্রপার ওয়ে হচ্ছে যখন বেসরকারি ফলাফলটা নির্বাচন কমিশনে আসবে, সেখান থেকে যখন ঘোষণা দেবে চূড়ান্তভাবে, তখনই সেটা প্রকাশ করা। নইলে তো এই যে প্রশ্নগুলো উঠছে যে ওই সময়ে আমি মিডিয়াতে দেখেছিলাম যে মাওলানা মামুনুল হক পাশ করেছে, পরে আবার দেখলাম যে না ববি হাজ্জাজ পাশ করছে, এই প্রশ্নগুলো তখন আর উঠতো না। তো আমি সর্বোপরি সেটা নিয়ে চিন্তা করছি না, নিশ্চয়ই রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আমি যেটা ভাবছি যে এখন এই নতুন সরকার চ্যালেঞ্জগুলো কিভাবে উতরাবে, সামনে ভয়াবহ চ্যালেঞ্জ আছে, এগুলো উতরিয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এগুতে হবে আমাদের। জি, আপনার কাছে আসবো। সব মানিক ভাই যেটি বলছিলেন, বিভ্রান্তি আছে, মানে এক এক জায়গায় এক এক তথ্য
আমরা পেতে হয়তো বা একটু দেরি করছি, কিন্তু সঠিক তথ্যটা পাচ্ছি আমরা। কিন্তু তারপরেও যেটি বলা চলে যে বড় একটি সংখ্যায় এগিয়ে বিএনপি জোট, তারাই সরকার গঠন করতে যাচ্ছে বলা চলে। আপনার কাছে কি মনে হয়, সারাদিন আপনি ইলেকশনটা দেখেছেন, এটি আসলে কতটুকু ফেয়ার হলো? ধন্যবাদ। প্রথমত বলি যে বাংলাদেশে আমরা একটা ঐতিহাসিক ক্ষণে আছি। আমরা একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে আসলে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ায় আছি, এবং এই গণতন্ত্র উত্তরণের একটা বড় ধাপ বা প্রথম ধাপ আপনি যদি বলেন তাহলে এই ভোট। আমি সকাল থেকে যেই সমস্ত জায়গায় গিয়েছি, ধরেন অনেকগুলো কেন্দ্রে ঘুরেছি, হ্যাঁ, আমি নিজে ভোট দিয়েছি, তো কোনো জায়গায় আমার কাছে আমার ভোট দেওয়ার জায়গায় কোথাও মনে হয় না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। শুধু একটা সমস্যা হয়েছে যে কেন্দ্র কোনটা এটা খুঁজে পেতে অনেক মানুষের একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। ওইখানে যেখানে গিয়েছে তারা খুব সহায়তা করেছেন, বসিয়েছেন, দেরি হলে মনের ভিতরে যে ভয়, যে আতঙ্ক, নির্বাচন মানে সেই আতঙ্কটা কিচ্ছু ছিল না। এবং আমি সবসময় আমার ভোট দেওয়ার পরে সমস্ত বন্ধু বান্ধব সবাইকে ফোন করেছি যে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, তুমি যাও ভোটটা দাও। এই যে এই জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু এই ভোট হওয়ার আগ পর্যন্ত মানুষ কিন্তু আসলে এতটা নিশ্চিত ছিল না। এক প্রকার গুঞ্জন ছিল যে নির্বাচন হবে কিনা, হবে কিনা, তারপরে অনেক সহিংস নির্বাচন হবে কিনা। হ্যাঁ, এই যে জায়গাগুলো তৈরি হয়েছিল, এবং আমি এটা মনে করি যে ধরেন এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার যে আমেজটা তৈরি করেছে এই নির্বাচনের আগে, বিশেষত ইন্টারনেট ভিত্তিক এই সমস্ত প্রচার প্রচারণা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে, কিন্তু এটা আবার কিছুটা কোনো ক্ষেত্রে ভোটারদের আশার হারকেও হয়তো কমিয়েছে। ডেফিনেটলি। হ্যাঁ, কারণ হচ্ছে যদি আপনি ফিল করেন যে আচ্ছা ওইখানে গেলে সহিংসতা হতে পারে, তখন তো ওইখানে আপনি যাবেন না, এরকম একটা অংশ আসলে হয়তো আসেন নাই। কিন্তু শেষ পর্যন্ত কোনো সহিংসতা আসলে এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা এই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সহিংসতা মুক্ত নির্বাচন। সামান্য কিছু সমস্যা হয়েছে, একেবারে কোনো সমস্যা হয়নি তা না। মানিক ভাইয়ের কাছে একটু আসতে চাই যে সহিংসতা মুক্ত নির্বাচন, আপনি বলছিলেন যে নির্বাচনের আগে সহিংসতা হয়েছে, আমরা যেমনটি আশঙ্কা করছিলাম যে নির্বাচনের দিনও সেরকম সহিংসতা হবে কিনা। আপনার কাছে কি মনে হয়, এজন্য কি আপনি এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দিতে চান কিনা? না, নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। নির্বাচনের 3 দিন আগেও তো এই আশঙ্কা ছিল যে নির্বাচনটি হবে কিনা, এবং আমি বিভিন্ন টকশোতে বলেছি যে এই বয়ান তৈরি করা ঠিক না। আশঙ্কাটা তৈরি করলে হয় কি যে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচন হবে না কেন। ধারাবাহিকভাবেই এই সরকার চেষ্টা করেছে নির্বাচন করার জন্যে, কিন্তু এই ব্যত্যয়টা আমরা দেখেছি এই টকশোতেই। বিভিন্ন বিশ্লেষক এসে বলেছে যে না, এখনও নির্বাচন নিয়ে আশঙ্কা আছে, আবার অনেকে বলেছে নির্বাচন হলেও ফল প্রকাশিত হবে না, ফল প্রকাশিত হলেও সরকার গঠন করতে পারবে না। এইরকম কিন্তু আমরা নানা ধরনের তথ্যের ছড়াছড়ি দেখেছি। ফলে মানুষের মনের মধ্যে তো সামান্য হলেও একটা শঙ্কা ছিল যে আসলে ভোট কেন্দ্রে গেলে কীরকম পরিস্থিতি হয়। এর বাইরে পতিত সরকারের যে চক্রান্ত দেশ থেকে, দেশের ভেতর থেকে, সেটা তো ছিলই। এই নির্বাচন হবার আগ পর্যন্ত তারা যেমন বিবৃতি দিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, একদম ভারত থেকে, দিল্লি থেকে বিবৃতি এসেছে যে তোমরা ভোট দিতে যেও না, তোমরা হ্যাঁ ভোট না ভোট এটাতেও অংশ নিও না, তোমরা ভোট দিতে যেও না। ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং নির্বাচনের পরেও যে বিবৃতি এসেছে সেটা হলো যে এটা প্রহসনের নির্বাচন হয়েছে। তো এখন উপস্থিতি নিয়ে অনেকে একটা শঙ্কা প্রকাশ করতে পারে। আপনার কাছে এটা আসতে চাচ্ছিলাম যে কত শতাংশ, আমরা দেখলাম দুপুরে 32% ভোটের একটা সংখ্যা দেওয়া হয়েছে, এটি সন্ধ্যার পরে আমরা এটি আর জানতে পারি না। আপনার কাছে কি মনে হয় কত শতাংশ ভোট পড়তে পারে? এই জায়গাটাতে আমি বলবো যে নির্বাচন কমিশন যদি আরো সচেতন হতো তাহলে এটা কিন্তু ভোট গ্রহণ শেষেই জানিয়ে দেওয়া যেত, কিন্তু এই ভোট গণনার ডামাডোলে তারা এখন পর্যন্ত জানিয়েছে বলে আমার কাছে তথ্য নেই। এটা কত হবে, এটা যেটা আমরা সাংবাদিকরা বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে দেখলাম যে 60, 61, 62 হবে ধরুন। 1991 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ অন্যান্য দল অংশগ্রহণ করেছিল, সেখানকার ভোট গ্রহণের হার হচ্ছে 55.4, এবং 2001-এ এটা
একটু বেশি, 55-র চেয়ে একটু বেশি। গ্রহণযোগ্য কোনো সীমা আছে কিনা আপনার, আপনি যেহেতু অনেকদিন ধরে কাজ করছেন, সেটি কোনো সীমা আছে কিনা, গ্রহণযোগ্য কোনো সীমা? না, এটা যদি 65 থেকে 70 হতো তাহলে আমাদের জন্য আরো উত্তম হতো, কিন্তু এখন যা হয়েছে এটা অবশ্যই গ্রহণযোগ্য। এটা একটা ভালো ভোট হয়েছে। হ্যাঁ, অনেক ভোট পড়তে পারতো, কিন্তু বাস্তবিক কারণে অনেকে আসেননি। কেন জানেন, আমি যখন ঢাকায় কালকে রিক্সা দিয়ে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করতে গেলাম, তখন অনেক রিক্সাওয়ালা ভাই বোনেরা বা যারা তৃণমূলে কাজ করেন বলছেন যে আমি ভোট দিতে যেতে পারলাম না। কেন? যে না, ওইরকম হাতে টাকা ছিল না, অল্প সময় আবার ফিরে আসা, খরচের ব্যাপার ছিল। তো মানুষের মধ্যে এটাও ছিল যে মানুষ সুযোগ সন্ধানী, তারা যাতায়াতের খরচ বাড়িয়ে দিয়েছে। অনেক যানবাহনকে আমরা দেখেছি 500 টাকার ভাড়া সেটি 800 টাকা, 1000 টাকা করেছে। হ্যাঁ, সেটাও হয়েছে। এর বাইরে আসলে ধরুন আমি এই এলাকার ভোটার, কিন্তু আমার কর্মস্থান চট্টগ্রামে বা অন্য আসনে, ফলে এই এলাকায় আমি আসতে পারিনি। এই ধরনের কিন্তু কোনো ঘটনা সমাধান ঘটেছে। কি, মানে যেহেতু আমরা হোঁচট খেলেই শিখি, এটার কোনো সমাধান আছে কিনা? যে আমরা এবার প্রথম মানে আমরা দেখলাম যে পোস্টাল ব্যালটে যে ভোট দিলাম, প্রবাসীরা যে ভোটটা দিল, এটার কি কোনো সমাধান করা উচিত কিনা? কি সমাধান, মানে সমস্যা মানে কোথায় দেখছেন আমি আপনি? ঢাকাতে আছি, কিন্তু আমার ভোট হচ্ছে পাবনাতে, আমি ঢাকা থেকে পাবনার ভোটটা দিতে পারবো? হ্যাঁ, প্রবাসীরা বা সরকারি কর্মকর্তারা যেমন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরেছে, এভাবে অন্যান্য নাগরিকের ক্ষেত্রেও যদি কোনো উপায় থাকে যে আমি নানা বাস্তবতার কারণে যেতে পারবো না, কিন্তু ভোটটা আমি অনলাইনে দিতে পারবো বা এরকম পোস্টাল ব্যালট সংগ্রহ করে দিতে পারবো, তাহলে এর কাস্টিংটা আরও বেশি হতো, আরও উত্তম হতো। তো এখন তো নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, কত শতাংশ ভোট পড়লো, সহিংসতা মুক্ত হয়েছে এটা আমরা তো জানি যে সহিংসতা হয়নি। আর অভিযোগ যেগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে সেগুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ যদি নির্বাচন কমিশন করে এবং প্রত্যেকটা জায়গায় ছোটখাটো অভিযোগগুলো যদি সমাধান করে দেয়, তাহলে আমাদের এই গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে এটা একটা মাইল ফলক হবে। গণতন্ত্র উত্তরণের পথেই আমরা আছি নিশ্চয়ই। আমরা সেটি একটু আপনার কাছে আসতে চাই আবুল হাসান রুবেল ভাই, যে কোথাও কি কারচুপির কোনো সন্দেহ আপনি করছেন কিনা? অনেক জায়গায় দেখেছি আমরা ব্যালট বাক্স নিয়ে চলে যাওয়ার মতো কিছু কিছু ঘটনা ঘটেছে। ওভারঅল বড় কোনো মোটা দাগে কি আপনার চোখে পড়েছে? মানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আবার এক ধরনের রিমেডিও হয়েছে, মানে সেগুলো কোথাও কোথাও মানে ঘটেছে এরকম দু একটা, কিন্তু খুব কম। মানে খুব কম মানে হচ্ছে যে বাংলাদেশের যে মানে সাধারণভাবে ইলেকশন সংস্কৃতি, সেই জায়গা থেকে এটা বেশ কম আর কি। এবং সেই জায়গা থেকে যদি বলেন যে একটা অভিযোগে যে ঢাকা আটে এখন চলছে, যে ওই এখন পর্যন্ত ঝুলে আছে, হ্যাঁ ঝুলে আছে, ওইটা আমি দেখেছি যে আসলে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে যে ওইখানে ব্যালটে, এখানে ধরেন এইরকম ব্যালট, এখানে একটা জায়গা ফাঁকা আছে, মানে এই ধানের শীষের পাশের অংশটাই ফাঁকা, আর বাকিটার কোথাও ফাঁকা নাই। ফলে ওইখানে যারা ধানের শীষে ভোট দেবেন তারা মনে করতে পারেন যে এটা ফাঁকা জায়গায় আমরা ভোট দিতে পারি, ওকে তাকে যে ধানের শীষের উপরেই মারতে হবে এটা না বুঝে সেখানে মারতে পারেন, যদি আসলে ভোটাররা যথেষ্ট সচেতন না হন। ফলে এইখানে আর অন্য কোনো কিছু নাই, ফলে অন্য জায়গায় এটা মানে ডাবলড হবে না, কিন্তু ওইখানে সে মারতে পারে। ফলে এই ধরনের জায়গা আসলে ওইখানে ঘটে থাকতে পারে, সেটার একটা সম্ভাবনা, এটা কনফিউশন তৈরি হতে পারে। কিন্তু আমি এটাকে মানে কোনো বড় ধরনের কারচুপির ঘটনা আসলে বলবো না। যে বড় ধরনের কারচুপির ঘটনাগুলো আমরা পার করে এসছি, যে ধরেন 2024, 2018, 2014, 2008-এর যদি বলি, 8-এর আগে তো এমন আসলে এটা অনেকে বলেন না, কিন্তু 8-এর আগে যেটা হয়েছিল যে ধরেন বিএনপি সহ মানে বিএনপির জোটে যারা ছিলেন তাদের প্রত্যেককে আসলে এমন একটা বার্তা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে এবং ইয়ে করার মাধ্যমে যে আসলে কেন্দ্রেই যাওয়া যাবে না, যেতেই পারবা না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ফলে 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে ধরনের আসলে ভোট হয়েছে, ধরেন ভোটের হারের কথাও যদি বলেন আপনি, 91 সালের যেটা আমরা সর্বশ্রেষ্ঠ নির্বাচনও বলে থাকি অনেক সময় এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, সেইখানেও কিন্তু আপনি 55% মতো ভোট পড়েছিল, 55.4। হ্যাঁ, এবার কি তাহলে মানে যেটি বলতে চাচ্ছি যে মানিক ভাই যেটা বললো যে 60-এর উপরে হয়তো বা ভোট হয়তো এরকমই হবে, এটা কি তাহলে 60 বা 60-এর কাছাকাছি মানে কিছু একটা সংখ্যা হবে। আমরা কি এবার সেরা নির্বাচন তাহলে কি বলতে পারি, কি আপনি কি বলতে পারেন কি? 70-74% ভোট পড়েছিল হচ্ছে 96 এবং 2001 সালের দিকে। হ্যাঁ, তো ফলে এক একটা সময় ভোটের ধরনের কারণে ধরেন একটা প্র্যাকটিসের ভেতরে থাকে, যখন মানুষ যদি জানে যে আচ্ছা আমার কোনো ভয় নাই, তাহলে হয়তো একটু বাড়বে। আর একটু
ভোটটা বাড়াটা জরুরি আমি মনে করি। মানুষ যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি মানুষের মানে আসলে মতামত প্রকাশিত হবে, তত বেশি এটা গণতান্ত্রিক হবে। মানে মানুষ যত অংশগ্রহণ করবে, যদি আমরা সবচেয়ে বেশি নিয়ে যেতে পারি তাহলে তো সবচেয়ে গণতান্ত্রিকভাবে বেশি মানুষের মতামত আমরা পেতে পারবো। ফলে ওইটা রিফ্লেকশন হবে হচ্ছে যে মানে জনগণের মতামতের একটা রিফ্লেকশনটা বেশি হবে। এখন ধরেন 60% মোটামুটিভাবে গ্রহণযোগ্য, ভালো নির্বাচন, হ্যাঁ। কিন্তু এটা যদি আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারি তাহলে নিশ্চয়ই আস্তে আস্তে এটা বাড়বে। জি, আপনার কাছে আবার আসবো, মানিক ভাইয়ের কাছে আসি। সেটি হচ্ছে বিজয় সংবাদ মোটামুটি আমরা একটু কনফার্ম বলা চলে, মানে বেসরকারিভাবেই এই মুহূর্তে যারা আসলে বিজয়ের দ্বার প্রান্তে, এই দলের আসলে কি ধরনের ভূমিকা থাকা উচিত এবং বক্তব্য থেকে শুরু করে তাদের কর্মসূচি কি মনে হয় আপনার কাছে? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতা। গত 18 মাসে সারা বাংলাদেশে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, আমরা কিন্তু স্বস্তির মধ্যে ছিলাম না। বিশেষ করে থেমে থেমে মব সন্ত্রাস আমাদেরকে থমকে দিয়েছে। প্রথম কাজটি হবে নির্বাচিতদের যে শপথ গ্রহণের পর যখন মন্ত্রিপরিষদ গঠিত হবে তখন থেকেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটানো। এই যে প্রাতিষ্ঠানিকভাবে সব প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার একটা মালার মধ্যে আনতে হবে, এটা হচ্ছে একদম প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হবে যে আমাদের অর্থনীতির গতিশীলতা। জানেন যে বিপুল সংখ্যক তরুণ বেকার। 2024 জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল এর মূল কারণ ছিল যে ন্যায্যতা নিশ্চিত করা, কোটা ব্যবস্থা না থাকা। তো তরুণরা তাদের বুকের অব্যক্ত ক্ষোভ থেকেই কিন্তু এই বিপ্লবটা করেছে। তো এর পরিপ্রেক্ষিতে এখন সরকার এলো, এই সরকারকে তরুণদের কর্মসংস্থানের দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং যে যে জায়গায় বৈষম্য আছে তা দূর করতে হবে। আর বিজয়ী দলের উপর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে এসেছে, তাদের বিনয়ী থাকা, সংযত আচরণ করা, বিরোধীদের নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করা। এই দেশটি তো এককভাবে চালানো যাবে না। এখন অনেকে কিন্তু এই বিশ্লেষণও দিয়ে থাকেন যে এই সরকার কত দূর এগুতে পারবে জামাত যদি আবার রাজপথে আন্দোলন শুরু করে। তারা এখন পর্যন্ত অফিসিয়ালি যা আমরা দেখছি যে 71 বা এর সঙ্গে এনসিপি যোগ করে সব মিলিয়ে 80 ফিগারও যদি আমরা ধরি তো একেবারে কম নয়। তো এই 80-81 জন ব্যক্তিকেও যদি রাষ্ট্র সংস্কারের সঙ্গে আমরা অন্তর্ভুক্ত না করতে পারি তাহলে তারা যদি আবার রাজপথেই থেকে যায়, নানা কারণে আন্দোলন বা নানা কারণে সংগ্রামের মধ্যে তারা থাকে, তখন এই সরকার সুস্থিরভাবে এগুতে পারবে। আপনার কাছে কি মনে হয়, জামাত তো এক সময় বিএনপির মিত্র শক্তি ছিল প্রায় এই 17-18 বছর, তার আগেও দেখেছি আমরা 4 দলীয় ঐক্যজোট। জামাত কি এই মুহূর্তে আসলে যাবে, তারা মানে রাস্তায় আন্দোলন করবে রাজপথে? এই জামাত আন্দোলন করবে কিনা এটা আসলে জামাতের বিষয় বা পরে বোঝা যাবে, কিন্তু বিষয় হলো যে সবসময় বিজয়ী দলকে এক্ষেত্রে আন্তরিক হতে হবে। বিরোধী দলকে সাথে নিয়ে কিভাবে কাজ করা যায়। এবার যে জুলাই সনদ হয়েছে সেখানে অবশ্য বিরোধী দলের অংশগ্রহণ অনেকটা স্পষ্ট, প্রত্যেকটা জায়গায় বিরোধী দলকে রাখা হয়েছে। সংবিধান সংস্কারের কথা বলি বা সংসদকে কার্যকরের কথা বলি অথবা সংসদীয় কমিটির কথা বলি, সেখানে বিরোধী দলকে বাধ্যবাধকতার মধ্যেই রাখা হয়েছে, মানে বিরোধী দলকে রাখতেই হবে, সরকারকে এইরকম বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই যে সনদ বাস্তবায়ন, বিরোধী দলকে যৌক্তিক জায়গাগুলোতে রাখতে পারা এবং সারা দেশে সংঘাত উস্কে না দেওয়া, পুরোপুরি এখন দায়িত্ব নতুন সরকারের উপর পড়বে। তো সেই জন্য আমি মনে করি যে এর বাইরে আওয়ামী লীগ তো সবসময়ই আবার বিএনপিকে একদম মানে নিরাপদে রাখবে তা কিন্তু নয়, একে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকবে। তো সেই জন্যে বাংলাদেশ পুনর্গঠন করতে হলে সবাই মিলে করতে হবে, টুগেদার উই ওয়ান, আমরা একসঙ্গে কাজ করব। এর আগে যা হবার হয়েছে, দুই দল আমরা দেখেছি বাকযুদ্ধ করেছে, নানা ধরনের গুজব অপপ্রচারের মধ্যে নিজেদেরকে জড়িয়েছে। সেই জায়গাগুলো থেকে বের হয়ে সবাই কল্যাণকামী হয়ে যদি আমরা এগোতে পারি তাহলে 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা নতুন জায়গায় যেতে পারে। বাংলাদেশের চেহারাটাই যাতে চেঞ্জ হয় সেটি নিয়েই কাজ করা উচিত। আপনি যেমনটি বলছিলেন, আমরা একটু আসতে চাই আপনার কাছে, যে মানিক ভাই যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের একটা থ্রেট কিন্তু থেকেই যায় নতুন সরকার যখন গঠন করবে। আপনার কাছে কি মনে হয় এটি আসলে কতটুকু থ্রেটটা আপনি দেখছেন? এটা আসলে আওয়ামী লীগের থ্রেটটা কিভাবে প্রতিহত করা উচিত বিএনপির, নাকি বিএনপি কোন পথে হাঁটবে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে কয়েকটা জিনিস আমি বলি। একটা হচ্ছে যে ধরেন প্রথমত এই যে নির্বাচনে যারা বিজয়ী হলেন তাদের যেমন একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে, তাদের একটা দায়িত্বশীলতা এবং বিনয়ের সাথে আসলে এটাকে গ্রহণ করতে হবে।
যারা পরাজিত হলেন তাদেরও উইথ গ্রেস এটাকে নিতে হবে, সহযোগিতার মনোভাব এবং নিয়ে। মানে এই জায়গায় নিতে হবে, একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। আমরা যে একটু যোগ করতে রাজনৈতিক চাই যে সংস্কৃতি- আমরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কিছুটা উদাহরণও দেখেছি যে বিএনপির প্রার্থীর সাথে জামাতের প্রার্থী এক হয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা, কিংবা জামাতের একজন প্রার্থীকে দেখলাম যে তিনি হেরে যাওয়ার পরপরই বিএনপিকে অভিনন্দন জানানোর যে সংস্কৃতি এবং মিষ্টি খাওয়ানোর যে একটা সেটা আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। সেটা এদিকে দেখেছি। আপনি কতটুকু? ওটা যেমন এটা আপনি বলছেন সম্ভবত শিশির মনিরের তারপর Status। হাসান মামুনকে আমরা দেখেছি যে খুবই দ্রুত মানে নুরুল হক নূরকে অভিনন্দন জানাতে এবং করতে। রাজনৈতিক তারপরে একটা এখানে সংস্কৃতির যে এই পরিবর্তন, হাবিব ভাই সেটি। এবং তাসনিম যারা হ্যাঁ। পরস্পরকে যেভাবে আসলে খোঁজ খবর অভিনন্দন রেখেছেন, জানানো, হ্যাঁ। অভিনন্দন জানিয়েছেন, এগুলো সবই আমাদের কাছে পজিটিভ উদাহরণ। এবং এই পজিটিভ উদাহরণটা যাতে আরো বাড়ে, সমস্ত জায়গায় যাতে এটা তৈরি হয়, এইটা বাংলাদেশে যদি আমরা তৈরি করতে পারি। কিন্তু তবে আর রাজনীতিতে কিন্তু একেবারে মানে আপনি সবকিছু এরকম পাবেন না, আপনি সবসময় মানে বিরোধিতাও আপনার থাকবে, এটা গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধিতাও থাকবে। কিন্তু এই বিরোধিতাটা হবে কি নিয়ে? আসলে আপনি জনগণের কিভাবে সেবা করতে পারেন সেটা নিয়ে, আমি কিভাবে সেবা করতে পারি, দুইয়ের পার্থক্য নিয়ে। এবং জনগণ যাকে গ্রহণ করবেন তাকে এই তারা নিয়ে যাবেন। পরিবর্তনের জন্যই তো আমরা পাচ্ছি। হ্যাঁ, এটার জন্য তো আমরা করেছি। আমরা তো একটা এখানে নতুন করে কোনো বাকশাল করতে চাই না, আমরা বরং চাই এমন একটা পরিস্থিতি যাতে আসলে আপনি আমার ভিন্ন মত ধারণ করতে পারেন, কিন্তু আপনি যাতে ভিন্ন মত ধারণ করতে পারেন এবং আমিও যাতে ভিন্ন মত ধারণ করতে সেই পারি, পরিবেশ তৈরি এই করে পরিবেশটা তৈরি করা, এবং আমরা যাতে সুস্থভাবে তর্ক করতে পারি এবং এগিয়ে যেতে পারি। তর্কের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সংসদ। মানিক ভাইয়ের কাছে আসতে চাই, সংসদটা আসলে কতটুকু কার্যকর হতে যাচ্ছে? দীর্ঘদিন ধরে আমরা প্রায় 17 বছর ধরে সংসদের কার্যকারিতা খুব একটা দেখতে পাচ্ছি না। বিরোধী দল বলা চলে জামাত জোট থেকেই যাচ্ছে অঘোষিতভাবে, এবং বিএনপি সেটি সরকারি দলেই যাচ্ছে। সংসদ কতটুকু কার্যকর হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? আমার মনে কি হয় যে ভূমিকা এবার থাকা উচিত? প্রাণবন্ত সংসদ আমরা পাবো, কারণ বিপুল সংখ্যক তরুণরা উঠে এসেছেন, মানে তুলনামূলকভাবে তরুণ। আমি যদি জোনায়েদ সাকিব ভাইয়ের কথা বলি, নুরুল হক নূর, NCP আসনাদ থেকে। আব্দুল্লাহ, জামাতের শফিকুল ইসলাম মাসুদ, আখতার হোসেন, নাহিদ ইসলাম, তো তরুণদের আমরা একটা প্রাণবন্ত উপস্থিতি দেখতে পাবো। কিন্তু তাদের উপস্থিতি নিশ্চিত করা, প্রত্যেকটা কাজে অংশগ্রহণ, যেমন এবার যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি বা হ্যাঁ ভোটের বিজয়ের কারণে আমরা যদি সংস্কারগুলো বাস্তবায়ন করি, তাহলে কি দেখব যে সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়বে। অন্যদিকে সংসদে ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দলের অংশগ্রহণ, শুধুমাত্র প্রধান বিরোধী দল না, দ্বিতীয় বিরোধী দলেরও কথা সেখানে বলা আছে। আবার আমরা যদি উচ্চ কক্ষ গঠন করতে পারি, তাহলে সেখানেও একঝাঁক নতুন মুখ আসবে, বিভিন্ন সেক্টরের প্রতিভাবান ব্যক্তিরা আসবে। তো ফলে প্রাণবন্ত হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এড়িয়ে যেতে পারি, সেটা হচ্ছে যে এখনই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ কি, এটা ট্রাম্প কার্ড হিসেবে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের। হ্যাঁ, সেখান থেকে তো মানে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি আছেই। আছে। তো সেই জায়গাটা বিবেচনা করে ধরুন এখনই যে জায়গাগুলোতে হামলা হতে পারে, আশঙ্কা থাকতে পারে, মানে এখন হামলা করে কি দুই পক্ষকেই অভিযোগ দেওয়া যাবে যে বিএনপি জিতেছে এই জন্য জামাত হামলা করেছে, অথবা অনেক জায়গায় জামাতকে ভোট দিয়েছে সংখ্যালঘুরা, ফলে বিএনপির বিজয়ী প্রার্থীরা হামলা করেছে। এই ধরনের অভিযোগ যেন আমাদের বাংলাদেশে আর না উঠে, সেই জন্য আজকে যদি কর্তা ব্যক্তিরা টকশো শুনে থাকেন বা একটু উপলব্ধি করেন যে সংখ্যালঘু অধ্যুষিত, যদিও আমরা সংখ্যালঘু বলতে চাই না, এই ধরনের টার্ম বাংলাদেশে না থাকুক, এটাই আমি প্রত্যাশা করি। বাংলাদেশের নাগরিক এটাই বড় পরিচয়। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, এটা আসলে বৈষম্য করার একটা হাতিয়ার। নাগরিক তো সে হ্যাঁ, সবার আগে। তো সেই জায়গাটিতে অবশ্যই নজর এখনই দেওয়া দরকার। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানুষের পেটে ভাত থাকুক বা না থাকুক, মত প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই জানেন যে লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি নাগরিক সকল সুযোগ সুবিধা দিয়ে দিয়েছিল, কিন্তু মানুষ মত প্রকাশ করতে পারেনি, ফলে কি ঘুরে দাঁড়িয়েছে। মত কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ মনে করে। একজন তৃণমূলের মানুষ, তিনিও যেন মত প্রকাশ করতে চান, ঠিক একইভাবে একজন সমাজের উচ্চ পর্যায়ে সুবিধাভোগী মানুষও মত প্রকাশ করতে চান। সেই জন্য মত প্রকাশের স্বাধীনতাকে শতভাগ নিশ্চিত করতে হবে। আমরা গত 16 বছর মত প্রকাশ করতে গেলেই একটা গুমের ভয়, আতঙ্ক, টকশোতে একটা কথা বলে গেছি, রাতে আর ঘুম হচ্ছে না, কেন? যে এখনই ছকছক করবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই ভয়মুক্ত বাংলাদেশটা গড়তে হবে। মতের ভিন্নতা থাকতেই পারে, আপনার মত আমার মত
কেন আলাদা হবে না? অবশ্যই আলাদা হবে, এবং বহুমতের বৈচিত্র্যতার মধ্য দিয়েই বাংলাদেশ, এবং সেটাকে ধারণ করা যে অবশ্যই আপনি ভিন্ন মত প্রকাশ করেন, আমি ভিন্ন মতের মানুষ, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা এক। এই যে জায়গাগুলো, এগুলো সুরক্ষা দিতে হবে, নিশ্চিত করতে হবে। দেখুন, আমরা আবার মত প্রকাশের নামে ঘৃণাও ছড়াই, সেটাও আমরা পারস্পরিকভাবে যদি কমাতে পারি, তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো, আমরা আশা করি। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। একটু আসতে চাই আবুল হাসান রুবেল ভাইয়ের কাছে, যেটি বলছিলাম যে মানিক ভাই যেটি বলছিল মত প্রকাশের স্বাধীনতা, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের যে তত্ত্বাবধায়ক না, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রায় 2 বছরের শাসন দেখলাম, এখানে আপনি কি বলবেন যে তাদের যে শেষ পর্যায়ে এসে তাদের যে একটা এটাকে আপনি কি কত মার্ক দিতে চান? এই নির্বাচন, অনেক প্রশ্ন আছে তাদের, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শুরু করে আমরা যদি দেখি অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থানে যাওয়া। নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? এবং অনেকগুলো বিষয় আছে এখানে। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যেমন ধরা যাক যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব সন্ত্রাস এই বিষয়ে আসলে তারা কোনো এটা নিয়ন্ত্রণ করতে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারেন নাই, এটা আমরা খুব বলতে পারি। অর্থনীতিতে তারা কিছুটা স্ট্যাবল করেছেন, যেহেতু আসলে ওই অবস্থাতে আওয়ামী লীগ সরকার যখন চলে যায় তখন আসলে খুবই খারাপ পরিস্থিতি ছিল, ফলে অর্থনীতিকে একভাবে তারা স্ট্যাবল করেছেন, এটা একটা অগ্রগতি। অন্যদিকে বা জিনিসপত্রের দামও আসলে খুব বেশি বাড়েনি, এটা একটা মোটামুটি সহনশীল পর্যায়ে ছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসলে এরকম মব সন্ত্রাসের জায়গা, যেটার কারণে কিন্তু আসলে অন্যান্যগুলো অনেক সময় ঢেকে গেছে, তাদের যে সমস্ত অর্জন সেই অর্জনগুলো ঢেকে গেছে। ফলে এই জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে এটা তো উন্নতি করতেই হবে, এটা উন্নতি না করতে পারলে আসলে বাংলাদেশে স্থিতিশীলতা হবে না। এইটা একটা অর্থনীতিতে তারা একটা ধরনের স্ট্যাবিলিটি আনছে, কিন্তু নতুন রক্ত সঞ্চালিত হয়নি, তো নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। তাহলে নতুন বিনিয়োগ, আমরা দেখেছি অনেক বড় বড় বিনিয়োগ কর্মসংস্থান এগুলো না আসলে তো আসলে হবে না। বিনিয়োগ আসা, কর্মসংস্থান আসা, এটার সাথে স্থিতিশীলতার সাথে এটা যুক্ত। হ্যাঁ, এই দুইটাকে ধরেন আপনি রিলেট করতে হবে। আপনি ধরেন বাংলাদেশে এত সংস্কারের অনেকগুলো কথা হচ্ছে না, কিন্তু আমলাতন্ত্র সংস্কারের কোনো কথা নাই। তাহলে আপনি কাকে দিয়ে অপারেট করাবেন? স্টেটের অ্যাপারেটাসটা কি? প্রশ্নে আসবো, যেহেতু বিএনপিও তাদের একটি 31 দফা একটি হ্যাঁ, ওইটাই বলতেছি যে এটা ধরেন বিএনপি বলেন, আসবো।